তারাও হাওয়া ভবনকে কিন্তু ঘৃণা করে। কারণটা কি? কারণ মানুষ এগুলি মানে আকামগুলো মুখে মুখে ছড়ায়, কাজে সেই জায়গা থেকে তাকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেকটা ওনারা যেটা করছে, কয়েকদিন আগে ঘটনা মানে রূপায়ণ টাওয়ারের সামনে মারামারি হয়েছে, একজন বলছে যে সমন্বয়কদের গুণী না। এখন কিন্তু অনেকে কাছে শুনি সমন্বয়কদের গুণার সময় নাই, বলতেছে তো মানুষ। তাহলে এইগুলি দ্রুত ছড়ায়। সমন্বয়করা যে এত ভালো ভালো কাজ করলো ওটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না, এইভাবে ছড়ায়। তারা কতটুকু নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে অনেকে হিসাব চাচ্ছে। আপনারা এই ভাড়া দেন কোথেকে বলেন, গাড়ি পান কোথায় বলেন, এই হিসাবগুলো আশা থাকবে কিন্তু। কাজে এগুলি উঠবে, তারপর তারা পলিটিক্যাল পার্টি করবে, করার পর তারা কি বলেছে, কারে অপমান করেছে, কাকে শ্রদ্ধার সঙ্গে কথা বলেছে, সব আলোচনাই হবে। আমরা এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যে আজকে একটি দৈনিক পত্রিকা কালের কণ্ঠ তারা একটা রিপোর্ট করেছে যে 31% বিদেশি বিনিয়োগ আমাদের কমে গেছে, এবং এটার জন্য অবশ্যই রাজনৈতিক এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কথা রিপোর্টের মধ্যে এসছে। কিন্তু যেটা সবচাইতে বড় বিষয় সেটা হচ্ছে যে বেকারের সংখ্যা এই বছর প্রায় 1,70,000 বেড়েছে গত বছরের তুলনায়। মানে এই যে আমরা এত রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, প্রতিদিনই আমাদের সরকারের অনেক সমালোচনাও হচ্ছে, এই সবের মধ্যে আসলে আমাদের মূল যে অর্থনৈতিক ভিত্তি যেটার উপরে দেশ টিকে থাকবে, সেই জায়গায় আসলে সরকারকে আপনি কিভাবে বিচার করতে চান, কিংবা কোনো সংকট সমাধানের জন্য যদি কিছু বলেন। এই সরকার আপনি নিজে একবার চিন্তা করেন তো, গত 6 মাসে এই সরকার কোন সংকটটা সমাধান করতে পারছে বলেন তো আপনি? এই সরকারটাকে আমি বলবো একটা মানে আপনার ক্যাপাবল সরকার না, এরা কিছু সিরিয়াসলি নেয়ও না বোধ হয়। এই যে আপনি বললেন যে বিদেশি বিনিয়োগ কমে গেছে, কমে যাবে তো, কমে যাবে এই কারণে বিদেশের যাকে আপনি বিনিয়োগ করতে মুখে মুখে সবাই বলবে হ্যাঁ ইউনূস সাহেব বলছে অবশ্যই আমরা বিনিয়োগ করবো, অমুক করবো, সব বলবে। তারপরে তারা ওয়েট করবে যতক্ষণ পর্যন্ত দেশে একটা স্টেবল গভর্নমেন্ট না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনো বিদেশি এখানে বিনিয়োগ করবে না। এটা সারা দুনিয়ার নিয়ম। তারা তো জানে না যে এই সরকার কতদিন টিকবে। তারা একটা স্টেবল গভর্নমেন্ট এখানে আসতে হবে, তারা জানে এই গভর্নমেন্ট মিনিমাম 4 বছর অথবা 5 বছর টিকবে। ওকে, তাহলে আমি আমার বিনিয়োগটা করতে পারি। এই অস্থিরতার মধ্যে কেউ কখনো বিনিয়োগ করে না, যে কারণে ওনার কাছে প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু এটা বাস্তবায়ন শুরু হবে নতুন একটা পলিটিক্যাল এবং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসার পর। এই গভর্নমেন্ট পলিটিক্যালও না, ডেমোক্রেটিকও না, যে কারণে আসবে না বিনিয়োগ। আর যদি বিনিয়োগ না হয় তাহলে বেকার হতে পারবে। এটা তো খুবই লজিক্যাল, তো একটা সাথে রিলেটেড। তো অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে কেন? আগে তো সব প্রতিষ্ঠান আওয়ামী লীগ তো করায়ত্ত করছিল, তার হাতে নিয়ে নিয়েছিল সব প্রতিষ্ঠানের সে মালিক। তো এখন সেগুলো তো পড়াইছে লোকগুলি, কারণ ওই লোকগুলি পড়ালে পরে ওই প্রতিষ্ঠানগুলো অনেকগুলি বন্ধ হয়ে যাচ্ছে। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি, এই যে বেক্সিমকো গ্রুপ, বেক্সিমকো গ্রুপে সালমান রহমান তো এখন জেলে আছে, ভালো কথা জেলে আছে। তো এখন বেক্সিমকো গ্রুপে আপনি কি নিয়োগ করছেন? রিসিভার নিয়োগ করছেন। রিসিভার জিনিসটা কি ভাই? রিসিভার জিনিসটা কখন নিয়োগ করা হয় সারা দুনিয়ার? কি এটা তো কিছু তো বুঝি ভাই, বেশি বুঝি অল্প একটু তো বুঝি। রিসিভারটা হলো যে আপনার অনেক দেনা আছে বাজারে, তো এটা আমি গভর্নমেন্ট এটাকে টেক আপ করলো, করে নিয়ে এটাকে বিক্রি করে দিবে, যার যার দেনা শোধ করে দিবে। এটা হলো রিসিভার। তো রিসিভার ওই বেক্সিমকো কোম্পানি কি লুজিং কনসার্ন? বেক্সিমকোর অনেকগুলি লাভজনক কোম্পানি আছে ওদের, সেখানে প্রায় 70,000 ওয়ার্কার আছে। এখন এই 70,000 ওয়ার্কার প্রত্যেকের ফ্যামিলিতে যদি 4 জন করে লোক থাকে, লোক কত আপনি হিসাব করেন? এটা তো ডাইরেক্ট ক্ষতি। এখন আপনি কি করতেছেন? আপনি ওদের ব্যাংকের লেনদেন কি স্বাভাবিক আছে? না, সবগুলো অ্যাকাউন্ট আপনি বন্ধ করে দিচ্ছেন। এমনকি ওদের কর্মকর্তাদের অ্যাকাউন্ট বন্ধ, যারা এখন বড় বড় চাকরি করে পোস্টে আছে ওদের সবার অ্যাকাউন্ট বন্ধ। তাহলে প্রতিষ্ঠানে চলবে কীভাবে? যদি প্রতিষ্ঠান না চলে তাহলে রাষ্ট্র বলতে পারতো এই যে তোমরা চুরি করছো, তোমরা সালমান রহমানের সহযোগী, তোমরা সব বাদ, এই সব জায়গায় আমি আমার লোক বসাবো। কিন্তু কোম্পানি চলবে, এই কোম্পানি তো এখানে প্রোডাকশন দিচ্ছে, বাইরে এক্সপোর্ট করছে। বেক্সিমকোর এমন অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো নাকি টোটাল 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড, তাদের এক্সপোর্ট করতেছে। তো এক্সপোর্টটা হলে আপনার বিদেশের মধ্যে আসবে কেমন করে? আমি একটা উদাহরণ ব্যাখ্যা দিলাম আপনাকে। তাহলে সেখানে আপনার কি আপনি অ্যাকাউন্ট সব বন্ধ করে রাখছেন, তাহলে ওরা এক্সপোর্ট কীভাবে করবে? এটা তো কোনো কথা হলো না। আপনি চোর সালমান রহমানকে 5 বার ফাঁসি দেন, আমার কোনো আপত্তি নাই। সালমান যদি চুরি করে থাকে টাকাটা, সেটা তো আমার টাকাই, তো আমার টাকা একটা ফ্যাক্টরি আপনি বন্ধ করে রাখবেন কেন? বন্ধ করতেছে না, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, লেনদেন বন্ধ হলে এই প্রতিষ্ঠান কীভাবে চলবে? আমি একটা সিম্পল এক্সাম্পল দিলাম। আমার কিন্তু বেক্সিমকোর প্রতি কোনো বিশেষ কোনো নাই, মানে সালমান রহমানকে আমি ভালোবাসি তা কিন্তু না ঘটনাটা, বাট আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম। যত প্রতিষ্ঠান আছে আপনি প্রতিষ্ঠানগুলো টেক আপ করেন, আপনি একজন করে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেন, সেই অ্যাডমিনিস্ট্রেটর সম্পূর্ণ ব্যাংক লেনদেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে যে 1 টাকাও যেন বাইরে চলে না যায়। প্রতিষ্ঠানে চালু রাখেন, তাহলে কি হবে? আপনি প্রমাণ করতে পারবেন। আগে তো মনে করেন এখান থেকে সালমান রহমান টাকা বাইরে হতো, লুপাট করতো, পাচার করতো। যদি আপনি পাচারটা বন্ধ করেন, প্রতিষ্ঠানগুলি আরও জাঁকজমকভাবে বেড়ে উঠবে, এই লোকগুলি কর্মসংস্থান টিকে থাকবে, উৎপাদন বাড়বে। উৎপাদন তো আপনার অ্যাকাউন্টে যাবে, আপনি যেটা বেক্সিমকো সেটা তো আপনি সালমান রহমানের পার্সোনাল অ্যাকাউন্টে দিচ্ছেন না। সমস্যাটা কি? আপনি এই কাজ করেন, তা তো করছেন না। আমি মনে করি প্রত্যেকটা প্রতিষ্ঠানে এরকম যা নাকি বিতর্কিত লোক আছে, বিতর্কিত প্রতিষ্ঠান আছে, গভর্নমেন্ট একজন করে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করুক, নট রিসিভার।